প্রাইস ড্রপ করিতে প্রাইস ড্রপ করিতে প্রাইস ড্রপ করতে
চলো সকলকে ওয়েলকাম। প্রত্যেকে আমাকে বলো, প্রত্যেকে আমার অডিও শুনতে পাচ্ছ কিনা? প্রত্যেকে আমাকে বলো, প্রত্যেকে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং অডিও শুনতে পাচ্ছ কিনা? জাস্ট এইটুকু বললেই আমাকে হবে, তারপর আমি শুরু করব। অল ক্লিয়ার তো? ভেরি গুড। এক একজনা দেখছি কমেন্ট করছো তোমার হচ্ছে ওই ইয়ে নিয়ে, সিগনেচার নিয়ে। তো ধরো আমি কথার কথা ঋক দত্ত, ঠিক আছে, ছোট নাম লাগলো ঋক দত্ত। তো কিভাবে লিখবে? ধরো এরকম একটা সিগনেচার করলো, এইটা হবে, ঠিক আছে? মানে ও যেন এইভাবে না লেখে, এইটা হবে না। বোঝা গেল? চলো আচ্ছা, আমরা আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন এন্ড মেজারমেন্ট। তারপরের জিনিসটা আমরা পড়বো হ্যাঁ দেখো, তারপরের জিনিস আমি কি কি জিনিসপত্র বলবো। আচ্ছা, হোমওয়ার্ক ছিল, কি ছিল বলতে আগে হোমওয়ার্কে? ও আচ্ছা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ফার্স্ট আমি একটা বলো যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা কি? বলো এর মাত্রা কি হবে? আগের মাত্রা বলো, তারপর একক বলো। ভেরি গুড। বাকিরা জানি এটা বড় লেখা, লিখতে একটু টাইম লাগবে, তাও বলো। ভেরি গুড। এই তো ভাই, আর তো কোনো চাপ নেই, তোমরা তো শিখে গেছো, তোমরা তো ফাটিয়ে দেবে ব্যাস। তুমি এর মাত্রা বার করে দিতে পেরেছো মানে তুমি মাত্রা কি করে বার করতে শিখে গেছো, আর কোনো চাপ নেই আমার। দেখো এখানে এফ মানে কি? ফোর্স। তাহলে সেই রেসপেক্ট তুমি কি বলতে পারি? ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে সেই রেসপেক্টে এম এল টি টু দি পাওয়ার -2 মাস ইনটু অ্যাক্সেলারেশন করে দিলাম। আর মানে এল স্কয়ার বাই দুটো এম আছে তাই এম ইনটু এম। একটা এম এর সঙ্গে একটা এম কেটে গেল, এই এম যদি উপরে ওঠে তাহলে কি হবে? এম টু দি পাওয়ার -1। একটা এল আছে একটা এল স্কয়ার আছে, তার মানে কি হলো? এল কিউব টি টু দি পাওয়ার -2। এই হয়ে গেল তোমার কি এর মাত্রা। কাঁপিয়ে দিয়েছো? ভেরি গুড। ম্যাক্স টু ম্যাক্স ছাত্রছাত্রী আমার ঠিকঠাক করেছো অ্যান্সার। এবার তোমরা আমাকে ইউনিটটা বলে ফেলো প্রত্যেকে, এটার ইউনিটটা প্রত্যেকে বলে ফেলো একবার ঝটপট করে। অসাধারণ অসাধারণ। দেখো ইউনিট আমি সবার প্রথমে সবচেয়ে নর্মালটা বলবো। নর্মাল বলতে ধুর এটা কি যে হয় কেন, ফোর্সের ইউনিট আমরা আগের দিন পড়লাম ডাক নামের রেসপেক্টে, নিউটন পড়েছি। আচ্ছা, আর মানে কি? দূরত্ব মানে মিটার স্কয়ার, আর এখানে কেজি স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এভাবে তুমি বার করতে পারো। যদি এটা না বার করতে পারো, যদি মনে হয় যে আমার ডাকনামসের মনে নেই, কারণ তুমি এখনো পড়োনি সেই জায়গাটা, যখন পড়বে তখন মনে থেকে যাবে, এটা নিয়ে চাপ নেই। আমি সেটা নিতে পারি কিছু বলবো না এখন। তুমি এটা বার করতে পারোনি, তুমি সহজটা বার করেছো, ব্যাস, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। দেখো তুমি জানো ফোর্স বলতে কি বোঝায়? মাস ইনটু অ্যাক্সেলারেশন। মানে
কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন করলাম, এটা ফোর্সের জন্য। তারপরে কি আছে, আর স্কোয়ার আছে, মানে এটার সঙ্গে তুমি মিটার স্কোয়ার গুণ করে দেবে, বাই নিচে কি আছে এম স্কোয়ার মানে ভর স্কোয়ার মানে কেজি স্কোয়ার। এবার এইটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কেজি টু দি পাওয়ার মাইনাস 1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এইটাও যারা বার করেছো তাহলেও সাফিসিয়েন্ট। তাহলে এটাও তুমি ঠিক বলেছো, এটাও তুমি ঠিক বলেছো, দুটোই হবে। এবং প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। আমার কাজ শিখে গেছো, মানে আমার কাজ ছিল তোমাদেরকে শিখিয়ে দেওয়া, এবং তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, ব্যাস আর কিছু চাপ নেই। n প্লাস এম মানে বুঝতে পারলাম না, n প্লাস এম মানে এখানে m1 আর m2 আছে, দুটো আলাদা আলাদা m। যখন তুমি কোনো একক বার করবে বা যখন কোনো তুমি মাত্রা বার করবে, সেখানে তুমি এই m এর জায়গায় এখানে কিন্তু কার ভর আমি সেটা দেখবো না, ভরের একক কি কেজি, ব্যাস আমি এখানে কেজি লিখবো। ভরের মাত্রা কি m, আমি এখানে mই লিখবো। এটা কার ভর বলছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? আরো ক্লিয়ার হবে, সেটা নিয়ে চাপ নেই। জাস্ট এইটুকু জিনিসপত্রগুলোকে মাথায় রেখে দিও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তোমরা শিখে গেছো কি করে মাত্রা নির্ণয় করতে হয়, কি করে একক নির্ণয় করতে হয়, আমার কাজটা পুরো হলো। এবার আমি চলে আসবো আমাদের এই চ্যাপ্টারের একদম শেষ পার্ট, যেটাকে আমরা বলছি স্কেলার এবং ভেক্টর, সেই সম্পর্কিত বিষয় তোমাকে আমি বলবো। দেখো বাবা, স্কেলার ভেক্টর সম্পর্কিত বিষয় আমি তোমাদেরকে আগের দিন নয় তার আগের দিনের পিডিএফটা দিয়েছিলাম। এই পিডিএফটা তোমরা আশা করি প্রত্যেকে নিজের কাছে রেখে দিয়েছো। এখানেই দেখবে এইটা আলাদা, এই সেগমেন্টটা আলাদা, আর এই সেগমেন্টটা আলাদা। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আছে না, এই জিনিসটাকে আমরা একসঙ্গে বলে থাকি হচ্ছে নিউটন। এই নিউটনকে আমি এখানে এন লিখেছি। নিউটনটা কার একক, বলের একক। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলছো, এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারটা কি, এটা তার ভালো নাম। ডাক নামটা কি, ডাক নামটা হচ্ছে তোমার কি নিউটন, ঠিক আছে? তোমার যদি এখন ডাক নাম মনে না থাকে, তোমার কোনো অডিট হওয়ার দরকার নেই। আমি তোমাকে বলছি, তুমি যারা এটা বার করতে পারোনি তাদেরও কোনো চাপ নেই। এইটা বার করতে পেরেছো, ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে। একদূর পর্যন্ত এইটুকু বার করতে পারলেই হবে। এরপর তো আমি এগোবো, চ্যাপ্টার এগোবো, তুমি কখনো বলি আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে সবকিছু, ব্যাস। হ্যাঁ একদমই তো, বলের একক নিউটন আর ভরের একক তোমার হচ্ছে কেজি, একদম ঠিক। এবার আমি কি করেছি, এ দেখো এখানে এফ মানে কি বলতো, বলের একক হচ্ছে তোমার গিয়ে নিউটন, বাট এই যে বলটা আছে এই বলটাকে তুমি লিখতে পারো হচ্ছে, বল মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে ভর ইনটু ত্বরণ। এবার ভরের জায়গায় আমি কি লিখতে পারছি কেজি, অ্যাক্সিলারেশনে কি লিখতে পারছি মিটার বাই সেকেন্ড স্কয়ার। এখানে ভরের গল্পটা আসছে। এই টোটাল যে জিনিসটা পেলে, এই টোটালটাকে আমরা বলতে পারি তোমার গিয়ে নিউটন, মানে যেটাই নিউটন সেটাই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার গিয়ে বলের মানে ফর্মুলা, এর উপর বেস করে এই জিনিসটা হয়েছে। আর তুমি যেটা বলছো মাস আর ওয়েট, ওয়েট সেটা যেটা, ওয়েট মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই যে গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটি যেটা আছে, এই গ্র্যাভিটিকে আমরা অ্যাক্সেলারেশনও বলে থাকি। তো সেই জন্য যেটাই ওয়েট সেটাকে আমরা ফোর্স বলে থাকি। এর সম্পর্কেই পড়বো যখন আমরা গ্র্যাভিটেশন পড়বো, যখন আমরা নিউটন লজ অফ মোশন পড়বো, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, সেটা নিয়ে চাপ নেই, ঠিক আছে? এখন এইটুকু, এখন এটা বলছি না, এখন বললে সব ভুলিয়ে যাবে। চলো এবার দেখো, স্কেলার রাশি আমি তোমাদেরকে এখানে দিয়েছি। স্কেলার মানে কি ভালো করে জিনিসটা বোঝো এবার। স্কেলার মানে হচ্ছে যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলে থাকি, ঠিক আছে? কি বললাম, যে সমস্ত রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। মানে কি,
এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে একটা কথা বলেছি, মান আছে, অভিমুখ নেই। এখানে মান বলতে কাকে বোঝানো হচ্ছে? সাংখ্য মানকে। সাংখ্য মান মানে কি? যে কোনো সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে। তো আমি তোমাকে কি বললাম? আমি স্কেলার ভেক্টর আসি তবে তো বলবো জিনিসটা। আর কি বললে? ইউনিট। ফোর্সের একক হচ্ছে নিউটন। নিউটনকে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারি। এইটা জিনিসটা কি, এটা আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছি, একবার দেখে নাও। আর আমি প্রত্যেককে একটা কথা বলছি, শোনো ভালো করে মন দিয়ে। যখন দেখবে যে তোমার পরের ক্লাস রয়েছে, আমার ধরো কথার কথা আমার 1টার সময় আগামীকাল ক্লাস রয়েছে, আমি যা পড়াচ্ছি সেটাকে খাতার মধ্যে নোট করছো বা পরে নোট করছো রেকর্ড দেখে দেখে, এখন নোট করো বা পরে নোট করো, যা যা কিছু করো না কেন, অবশ্যই সেই জিনিসটাকে খাতার মধ্যে নোট করার পর যখন আমি পড়াতে আসব তখন সেটাকে দেখে আসবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমি বারবার বলছি, রিভিশনটা মাস্ট। না হলে কিন্তু তুমি যতই ভালো করে বোঝো, যতই তোমার ভালো লাগুক, তুমি দেখবে যখন তুমি রিভিশন দিতে যাচ্ছ তখন তোমার মাথা থেকে অর্ধেক আউট হয়ে গেছে। যখন তুমি রিভিশনটা দিয়ে দিলে তোমার পুরো জিনিসটা আবার রিক্যাপ হয়ে গেল। এবার তোমাকে যখন আমি আবার নতুন করে জিনিসটা পড়াচ্ছি, তারপরে স্টেপটা, তখন তুমি জিনিসটাকে রিলেট করতে পারবে, নাহলে পারবে না। তাই প্রত্যেককে বলছি, যখনই আমি কোনো ক্লাস করাতে আসব তার আগে যা কিছু জিনিসপত্র করিয়ে দিয়েছি সেটাকে রিভিশন দিয়ে আসবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যেককে বললাম। আমি জানি অনেকে করো, বাট অনেকে করো না। যারা করো না তাদেরকে আমি বললাম। ঠিক আছে, কারণ যত চ্যাপ্টার এগোবে তত তোমাদের উপর প্রেশার বাড়বে। এবার প্রেশার এর কাছে তোমরা তখনই মোকাবিলা করতে পারবে যখন তোমার প্রপার ডিভিশন থাকবে। ঠিক আছে, একদম। চলো এবার আমি দেখো, এখানে তোমাকে আমি কি বললাম, কি দুটো জিনিস বললাম। একটা বললাম স্কেলার। স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? স্কেলার কোয়ান্টিটি আমি তাকেই বলতে পারি যার নির্দিষ্ট মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। মান মানে কি? সাংখ্য মান মানে সংখ্যা। অভিমুখ মানে কি? ডাইরেকশন। ঠিক আছে, ওকে। নিউ জয়েন করেছো, আমার ফার্স্টে ওরিয়েন্টেশন ক্লাস করবে, তারপর তুমি আমার পুরোনো ক্লাসগুলোকে দেখবে, তারপর তুমি এই ক্লাসটা করবে, নাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে না। এবার তুমি এখন চাইলে থাকতেই পারো, সেটা নিয়ে কোনো অডিটর হওয়ার করার কথা নয়, বোঝার চেষ্টা করতেই পারো, কোনো সমস্যা কিছু নেই। বাট তোমাকে পরপর পরপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তুমি যদি আমার কথা শুনে পরপর পরপর স্টেপ বাই স্টেপ জিনিসপত্রগুলোকে পড়ো, আমি তোমাকে কথা দিয়েছি যে এ মাসের শেষের দিকে তুমি বলবে ফিজিক্সে বিশরত হয়ে গেছি, তুমি সেটা বলবে। বাট তুমি যদি সেটা পরপর পরপর না পড়ো, হঠাৎ করে আমি একটা চ্যাপ্টার পড়ছি সেখানে গিয়ে দুম করে হাজির হয়ে গেলে পূর্ণগুলো কিছু না দেখে বা সেটা প্রপার রিভিশন না দিয়ে, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটাই সমস্যাটা হয়। তাই প্রত্যেককে বলছি, প্রপার রিভিশন, পরপর পরপর স্টেপ বাই স্টেপ পড়াশুনো, তুমি দেখবে সবকিছু জলের মতো সোজা হয়ে গেছে। ওকে, চলো তাহলে ধরো তোমাকে আমি বললাম যে ধরো এ হচ্ছে একটা রাশি, আমি বললাম এই এ রাশির মান হচ্ছে 10 মিটার। এবার এই 10টা কি গো? এই 10টা হচ্ছে তোমার কি একটা সংখ্যা না? যদি 10টা সংখ্যা হয়ে থাকে তার মানে এইটার সংখ্যা আছে, কিন্তু এটার কি কোনো দিক আছে? দিক মানে ধরো কথার কথা, আমি একটা কাজ করছি, চলো একটা বেস্ট এক্সাম্পল নিই। লাস্ট অঙ্কিত কমেন্ট করেছে, তো অঙ্কিতের রেসপেক্টে বলছি। ধরো আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026, 6 ফেব্রুয়ারি 2028 ও স্টেশন মাস্টার হিসেবে জয়েন করেছে। ঠিক আছে, চলো এবার এখানে অঙ্কিতের বাড়ি, স্টেশন মাস্টার হিসেবে জয়েন করেছে মানে ওর স্টার্টিং স্যালারি মোটামুটি ভাবে ধরে রাখো 65,000 মিনিমাম। এখনকার পে কমিশন অনুযায়ী যখন
সেভেন্থ পে কমিশন বাদ দিয়ে এইথ পে কমিশন চলে আসবে, তখন সেটা প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে এই অঙ্কিত প্রথম দিন যখন স্যালারি পেল, অবশ্যই সে চাকরি পেয়ে গেছে এবং তার নেক্সট স্টেপে সে এগিয়েও গেছে, অর্থাৎ তার ফ্যামিলি এক্সটেন্ডও হয়ে গেছে, মানে তার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। এবার তার অফিস বলতে কি, স্টেশনই অফিস তার। তো স্টার্টিং এ যখন ফেব্রুয়ারি মাসে 2 তারিখ পড়লো বা 1 তারিখ পড়লো, তার স্যালারি অ্যাকাউন্টে 65,000 টাকা ঢুকে গেল। তার মনে প্রচন্ড আনন্দ, অবশ্যই আনন্দ হবে, কারণ একদম প্রথম দিন, মাসের প্রথম দিনেই 65,000 টাকা যখন ক্রেডিট হয়ে যাবে, তখন আলাদা একটা আনন্দ হবে রেলওয়ের থেকে। তো এবার এই যে জিনিসটা হলো, তোমরা প্রত্যেকেই রিচ পার্সন, তোমরা প্রত্যেকে কেউ না কেউ পাবে। আমি যেহেতু অঙ্কিত লিখেছিল সেই জন্য সেই রেসপেক্টে তখন লাস্ট লিখেছিল, সেই রেসপেক্টে ওকে বলছি, তোমরাও পাবে, তোমরাও পাবে, কেউ আটকাবে না। তবে যেটা বলছি সেভাবে তুমি পড়াশোনা করো। চলো, তো 65,000 টাকা অঙ্কিত পেয়েছে, মনে প্রচন্ড আনন্দ। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে অঙ্কিত 1 তারিখে যে 65,000 টাকা পেয়েছে তার ঠিক আগের দিন, অর্থাৎ 31 তারিখ রাত ওই ধরো মোটামুটি 11টা 11:30 নাগাদ ও ওর ওয়াইফের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝামেলা করেছে। ঠিক আছে, কি ঝামেলা, তার ব্যক্তিগত ঝামেলা, আমার দেখার দরকার নেই, ঝামেলা হয়েছে। তো অঙ্কিত যখন আলটিমেটলি ও স্যালারি পেয়ে গেল, ও মনে প্রচন্ড আনন্দ পেয়েছে। ঠিক আছে, দিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপর সে চলে গেল কোথায়, তার অফিসে, মানে স্টেশনে। অঙ্কিত থেকে, এটা হচ্ছে অঙ্কিতের বাড়ি, তো অঙ্কিতের বাড়ি থেকে ও স্টেশনের দূরত্ব হচ্ছে, কলকাতা জুড়ে দিয়েছে, আলাদাই ব্যাপার, বাড়ির সামনে স্টেশন, 10 কিলোমিটার দূরে ও স্টেশন। তো প্রত্যেকদিনও জার্নি করে, এই 10 কিলোমিটার তো করেই যেতে পারে। ঠিক আছে, তো অঙ্কিত কোথায় গেল, স্টেশনে চলে গেল। কোন স্টেশন, ধরে নাও আশেপাশের শিয়ালদা স্টেশন, বড় স্টেশনে পেয়েছে ভাই, আলাদাই ব্যাপার। ঠিক আছে, চলো এইবার এর মাঝখানে অঙ্কিত এতটা আনন্দিত হয়ে গেছে এবং এতটা কর্মব্যস্ত হয়ে গেছে, ও ভুলেই গেছে যে ওর আগের দিন ওর ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছিল। ঠিক আছে, তো যদি এই কন্ডিশন হয়ে যায়, বুঝতে পারছো কি হতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে অঙ্কিত এই যে টোটাল জার্নিটা করেছে, জার্নি করার পর ও কিন্তু এতটাই কর্মব্যস্ত হয়ে পড়েছিল, ফোনটাকেও সুইচ অফ রেখেছিল। মানে সকাল 10টার সময় অফিস ঢুকে গেছে, ও যখন অফিস থেকে বেরোচ্ছে, ধরে নাও মোটামুটি হবে ও ওই সন্ধ্যে 6টা নাগাদ বেরোচ্ছে অফিস থেকে, 6টার সময় অফিস থেকে বেরোচ্ছে, মানে স্টেশন থেকে বেরোচ্ছে, এমতো অবস্থাতে ফোনটা খুলেছে, ফোনটা খুলে দেখছে যে তার ওয়াইফের 63টা মিসড কল অ্যালার্ট। এইবার শোনো, 63টা মিসড কল অ্যালার্ট যখন অঙ্কিত দেখলো, তার মনে পড়ে গেল তার আগের দিনের কথা, আগের দিন রাতের কথা, যেখানে ও ঝামেলা করে ঘুমিয়েছিল। তারপর স্যালারি আসার জন্য এতটা আনন্দে আত্মহারা হয়ে গেছে যে ভুলেই গেছে তার ওয়াইফের কথা। ঠিক আছে, তো সবার প্রথম যখন মিস কল অ্যালার্টটা এলো, তার প্রথম বুকটা ছ্যাক করে উঠলো, হলো। এইবার সে স্টেশন থেকে বেরোবে, যখন সে স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে, সে মতো অবস্থায় দেখছে তার ওয়াইফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এইবার তুমি ভাবো যে এমতো অবস্থাতে তার বুকটা তো ছ্যাদ করে উঠেছিল তখন, এবার হাত ফেল করার জোর, তাই তো। তো এই যে এইরকম কন্ডিশন হয়ে গেল, এরপর অঙ্কিতের কি করা উচিত, শেষ, ফিনিশ, খতম, টাটা, বাই বাই, হোয়াট এভার দ্য থিং ইজ। তো এর মতো অঙ্কিত দেখো, এতদিন ধরে পড়াশোনা করে সেই জায়গাটা তো পেয়েছে, এ তো জানে যে কি কি করে আলটিমেটলি সেই জায়গাটা আমি মোকাবিলা করতে পারবো। তো সে কি করলো, অঙ্কিত যেটা করলো,
সেটা হচ্ছে যে দেখো আমি তো 65,000 টাকা সকালেই পেয়ে গেছি, তো এমতো অবস্থাতে চলো, আমি তো ভেবেইছিলাম এতটা কাজে ব্যস্ত যে ফোনটা অনই করতে পারিনি, তোমার জন্য ভেবেই রেখেছিলাম যে তোমাকে নিয়ে আজকে আমি শপিং যাব। তো অঙ্কিত সবার প্রথম তার ওয়াইফকে নিয়ে চলে গেল এখান থেকে 5 কিলোমিটার দূরে কোন একটা শপিং মলে, ঠিক আছে, এবং সেখানে কোন একটা ড্রেস সে কিনে দিল। ধরে নিলাম 5,000 টাকা ড্রেস, স্টেশন মাস্টারের ওয়াইফ বলে কথা, 5,000 টাকা ড্রেসকে কিনে দিল রাগ ভাঙাবার জন্য। এইবার ড্রেস কিনে কিন্তু সে ক্ষান্ত হয়নি, দেখতে পাচ্ছে সে তার মুখ ভার এখনো রয়েছে, এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে এখানে কিন্তু জিনিসটা থামবে না, যদি আমি এমতো অবস্থাতে আমি তাকে বাড়ি নিয়ে চলে যাই এবং যদি আমি এটাকে রাগ না ভাঙাই, এই 5,000 টাকা কালকে 10,000 টাকায় চলে যাবে। তো এরপরে কি কি করা উচিত? এরপরে তাকে জিজ্ঞেস করলো, বলল আমার একটা সোনার হারের খুব মানে অনেক দিনের ইচ্ছা, এবং সেটা কি, সেটা হচ্ছে ওই একটা কোনো কি বলে ওইটাকে, একটা বড় বড় টাইপের যে সমস্ত হারগুলো পড়ে, সীতাহার, তো সীতাহারের একটা ইচ্ছা। এবার এমতো অবস্থাতে অঙ্কিত বুঝলো যে যেই যে সীতাহার যেটা রয়েছে, এখন যা সোনার দাম চলছে, একটা সীতাহারের মোটামুটি ভাবে একটা অ্যামাউন্ট দাঁড়াবে মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকা। তার কাছে এমন কত আছে? 65,000 টাকা। তো শেষ। যাই হোক, তাকে নিয়ে চলে গেল কোন একটা, কোথায়, সীতাহারের দোকানে, বা ওই তোমার হচ্ছে একটা জুয়েলারি দোকানে গেল। ধরে নাও এটাও মোটামুটি 10 কিলোমিটার দূরে, কিন্তু তাকে তো কিছু একটা কিনে দিতে হবে, তো সে একটা তাকে আংটি কিনে দিল, ঠিক আছে। এবার যখন সে আংটিটা কিনে দিল, এখনকার দিনে যতই সে আংটি কিনুক না কেন, সোনার যা দাম, একটা সেই জায়গায় তার কিন্তু একটা অ্যামাউন্ট খরচা লাগবে। 5,000 টাকা ছিল, আংটি মোটামুটি ভাবে মিনিমাম যদি 1 গ্রামেরও কেনে, 1 গ্রাম তো কিনলেও তোমার মোটামুটি ভাবে যা দেখতে পাচ্ছি ওই 31-এর মতো চলছিল বোধহয়, 31-41, মানে 14-15 হাজার টাকা মতো দাম পড়বে। তারপর তো মেকিং চার্জ রয়েছে, ওই অ্যাপ্রক্সিমেট ধরে নাও 20,000 টাকা খরচা হয়ে গেল। 20,000 টাকা ডান, ঠিক আছে। চলো, এবার মোটামুটি শান্ত হয়েছে। এবার এই শান্ত অবস্থাতে যদি তাকে নিয়ে বাড়ি গিয়ে বলে যে এবার তুমি রান্নাটা করো, আমরা খাবো, চলবে? চলবে না তো। তো তাকে রেস্তোরাঁতে খাওয়াতেও হবে। চলে গেল এখান থেকে রেস্তোরাঁ, এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে। রেস্তোরাঁয় গিয়ে 5,000 টাকা সে খাবার দাবার খেলো, স্টেশন মাস্টারের ওয়াইফ বলে কথা, ঠিক আছে। ক্যান্ডেল লাইট ডিনার করলো। যাই হোক, ক্যান্ডেল লাইটে কোনো টিউব লাইট করে আমার দেখার দরকার নেই, ডিনার করেছে হলো। তারপর সে 5 কিলোমিটার জার্নি করে বাড়িতে ফিরলো, এটা হচ্ছে তার ওয়াইফ হোমে ফিরলো। তাহলে সে কত অ্যামাউন্ট নিয়ে বেরিয়েছিল? 65,000 টাকা। কত অ্যামাউন্ট চলে গেল? 5,000 টাকা, 20,000 টাকা, 25 আর 5 30,000 টাকা চলে গেল। 30,000 টাকা ডান, পড়ে রইল কত? 35,000 টাকা। এবার সে নতুন বাড়ি কিনেছে, তাকে ইএমআই দিতে হবে, তাকে হোম লোন দিতে হবে। সে নতুন একটা পার্সোনাল লোন নিয়েছে, সেখানে প্রপারলি সে ইন্টেরিয়ার ডিজাইন করছে, তাকে একটা মোটামুটি সেখানে দিতে হবে। তো আলটিমেটলি সেটাতে মোটামুটি 25,000 টাকা তার চলে যাবে। পড়ে রইল কত? 10,000 টাকা। তো এই যে 10,000 টাকা পড়ে রইল, এখানে তাকে সংসার খরচ চালাতে হবে। তার মানে আজকে অঙ্কিত স্টেশন মাস্টার হিসাবে যে লাইফ লিড করবে, একটা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িও সেই লাইফ লিড করবে, কারণ সে তার আগের দিন ঝামেলা করে ঘুমিয়েছিল। বুঝতে পারলে তাহলে ঝামেলা করার কতটা ক্ষমতা? তো অতি অবশ্যই তোমাকে ঝামেলা না করে থাকতে হবে, ঠিক আছে। চলো, যখনকার ঝামেলা তখনই মিটিয়ে নিতে হবে।
নাহলে এই অবস্থা হবে অঙ্কিতের মতো। এবার শোনো, আমি এত কিছু কথা বললাম কেন? কারণ এর মধ্যে আমি তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে গল্প বললাম, এই গল্পের মধ্যে আমি তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। এই ফোনটা অফ করে দিই, তাহলে এত ফোন আসে যে ফোনটা রীতিমতো হাইপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আমার শরীরটা তো রীতিমতো তোমার হচ্ছে এই জামা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে গরম থাকে। আমার প্যান্টের পকেটে ফোনটা রয়েছে, ফোনটা এত হিট হয়ে গেছে যে প্যান্টের সেই মানে আমার পায়ের সেই পার্টটা আরো বেশি হিট হয়ে গেছে, ঠিক আছে? তাই ভাবছি কোথায় কোথায় কি যেন একটা ভয়ানক লেভেলে গরম গরম লাগছে। যাই হোক, চলো তাহলে আমি এখানে কি বুঝলাম ভালো করে জিনিসটা বোঝো। এখানে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে, দেখো যদি অঙ্কিত আজকে ঝামেলা না করতো তাহলে অঙ্কিতকে এত কিছু ঘুরতে হতো না, এত টাকা খরচ হতো না, তাই তো? এবার জিনিসটা দেখো, এটা হচ্ছে অঙ্কিতের বাড়ি, এটা হচ্ছে অঙ্কিতের অফিস বা স্টেশন, দূরত্ব কত? 10 কিলোমিটার। যদি সে ঝামেলা না করতো তাহলে 10 কিলোমিটার জার্নি করে বাড়িতে ফিরে আসতো, তাই তো? তাহলে আমি এটাকে বলতে পারি ইনিশিয়াল পজিশন, এটাকে বলতে পারি ফাইনাল পজিশন। মানে যেখান থেকে জার্নি শুরু করছে সেটাকে আমি বলবো হচ্ছে ইনিশিয়াল পজিশন বা প্রারম্ভিক অবস্থান, আর যেখানে সে যাচ্ছে সেটাকে আমি বলবো অন্তিম অবস্থান বা ফাইনাল পজিশন। বোঝা গেল? এইবার শোনো, যখন দেখবে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স রয়েছে তখন সেটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে? তার মানে এই যে 10 কিলোমিটারও জার্নি করে গিয়েছিল, এই 10 কিলোমিটারটা কি? এই 10 কিলোমিটারটা হচ্ছে তোমার গিয়ে সরণ। সরণকে আমরা ইংলিশে কি বলে থাকি? ডিসপ্লেসমেন্ট। আর জীবনে কোনোদিন ভুল হবে? হবে না, ঠিক আছে? এইবার শোনো, তাহলে কি এটাকে যদি আমি সরণ বলি তাহলে আমি দূরত্ব কাকে বলবো? দূরত্ব বলবো হচ্ছে এটা। দূরত্ব ইংরেজি কি? দূরত্ব ইংরেজি হচ্ছে তোমার কি ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটা? দেখো, ফার্স্টেও গেছে এখান থেকে মল 5 কিলোমিটার, এখান থেকে জুয়েলারি দোকান 10 কিলোমিটার, এখান থেকে তোমার হচ্ছে রেস্তোরাঁ 10 কিলোমিটার, এখান থেকে তোমার হচ্ছে বাড়ি 5 কিলোমিটার। 10 আর 10 20 আর 10 30, তো 30 কিলোমিটার। এই 30 কিলোমিটারটা কি? এটা হচ্ছে তোমার কি দূরত্ব। মনে থাকবে? মনে থাকবে? আমি এখনো পর্যন্ত কিচ্ছু বলিনি, আমি শুধুমাত্র বেসিক বললাম তোমাকে। তাহলে আমি কি বললাম? দেখো, এই যে 30 কিলোমিটার এটাও জার্নি করেছে, এই যে 10 কিলোমিটার এটাও জার্নি করেছে। কষ্ট কোথায় বেশি হয়েছে? 30 কিলোমিটার। এক, জার্নি করতে, দুই, এতগুলো পয়সা বেরিয়ে যেতে, বুকে প্রচন্ড লেগেছে, ঠিক আছে? কারণ কষ্ট করে তাদেরকে রোজা করতে হয়। তো তো এমতো অবস্থাতে এই যে জিনিসটা হয়েছে, এখানে যতই তুমি কষ্ট করো না কেন, বিজ্ঞানের ভাষায় তুমি কিন্তু কষ্ট অ্যাজ করোনি। এই যে কথাটা বললাম, এই কথাটার মাহাত্ম তুমি বুঝবে যখন আমি তোমাদেরকে ওয়ার্ক পাওয়ার এনার্জি বলবো তখন। এখন শুধুমাত্র এইটুকু বোঝো যে সরণ আর দূরত্ব কাকে বলে। দূরত্ব মানে হচ্ছে সেটাই, তুমি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন যাচ্ছ বা ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনে আসতো, তুমি যতটাই চারিদিকে ঘুরে 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 যাও না কেন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব। তার মানে যত কষ্ট করে কসরত করে যা কিছু করব সব হচ্ছে দূরত্ব, আর যেটা শর্টেস্ট ডিস্টেন্স হবে সেটা হবে তোমার গিয়ে সরণ। মনে থাকবে? মাথায় রাখবে এই যে সরণ, এই সরণটা তোমার গিয়ে কি সেটা আমি এক এক করে আসছি। তার আগে বলে রাখি, স্কেলার আর ভেক্টরের মধ্যে স্কেলার হচ্ছে তোমার গিয়ে দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে যার মান আছে কোনো অভিমুখ নেই। ভেক্টর মানে কি বলছে? ভেক্টর মানে বলছে যার মান আছে, যার অভিমুখ আছে। এবার এখানে এই দুটো তুমি পড়েছো, এর থেকে বেশি কিছু তুমি পড়োনি ক্লাস 9, 10, 11, 12-এ, ঠিক আছে? এইবার 11, 12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা এইসব জিনিসপত্র জানে, যারা পড়োনি তারা জানো না। তোমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই দুটো জিনিস তুমি যদি লেখো এবং তুমি যদি বলো যে এটা ভেক্টর রাশি, সম্পূর্ণ ভুল কথা। তার কারণ এখানে আর একটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তো
ভেক্টর রাশি হতে গেলে তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে তার মান থাকতে হবে, দুই হচ্ছে তার ডিরেকশন থাকতে হবে, তিন হচ্ছে তাকে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। স্যার কি জিনিস এটা? আসছি একটু পরে। তাকে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। বোঝা গেল? এই তিনটে জিনিস যদি হয় তবে সেটা ভেক্টর রাশি হবে, নচেত সেটা কিন্তু ভেক্টর রাশি হবে না। যেমন দেখো, ধরো আমি তোমাকে বললাম এই লোকটা এখান থেকে এত দূর পর্যন্ত এ থেকে বি তে গেছে 10 কিলোমিটার। আমি তোমাকে বলেছি এই 10 কিলোমিটারটা এ থেকে বি তে গেছে নাকি বি থেকে এ তে গেছে? বলিনি তো? শুধুমাত্র 10 কিলোমিটার তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো? শুধুমাত্র এখানে একটা মান লেখা আছে 10 কিলোমিটার, আর কিছু লেখা আছে? এ থেকে বি তে গেছে নাকি বি থেকে এ তে গেছে কি হচ্ছে? লেখা নেই। তাহলে এই যে 10 কিলোমিটার যখন লেখা থাকবে, মানে কেবলমাত্র তোমার মান লেখা আছে, কোনো ডিরেকশন লেখা নেই, তার মানে এটা কি? এটা হচ্ছে স্কেলার রাশি। মনে থাকবে? তার মানে যেখানে কেবলমাত্র সংখ্যা নিয়ে কাজ করব তাকে আমরা স্কেলার বলবো। স্যার তাহলে ভেক্টর কোনটা? স্যার ভেক্টর কোনটা তাহলে? ভেক্টর মানে হচ্ছে, ধরো এ থেকে বি তে গেছে, আমি সেম আঁকাই আঁকছি, এটাও 10 কিলোমিটার, শুধুমাত্র আমি এখানে একটা উল্লেখ করে দিলাম, এই একটা সাইন, এই যে তীর চিহ্ন দিয়ে দিলাম। দেখো তুমি এখান থেকে বুঝতে পারছো যে লোকটা এ থেকে বি তে গেছে, বি থেকে এতে কিন্তু আসেনি। তার মানে ওর একটা নির্দিষ্ট মান আছে, মানে সংখ্যা আছে, তার সঙ্গে সঙ্গে একটা অভিমুখ আছে, ডাইরেকশন আছে, সেই জন্য এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। মনে থাকবে? মনে থাকবে? এবার ভেক্টর অ্যালজেব্রা কি? ভেক্টর অ্যালজেব্রা হচ্ছে নরমাল যে অ্যালজেব্রা আছে সেই অ্যালজেব্রার থেকে আলাদা। স্যার মানে কি? মানে হচ্ছে, দেখো তোমাকে যদি আমি বলি এখন, ধরো তোমাকে আমি বললাম 2.3, তুমি কি বলবে? 6। তোমাকে যদি বলি 2 ইন্টু 3, তুমি কি বলবে? 6। তোমার কাছে এই দুটো কোনো মানে ভ্যালু আছে? একই তো ব্যাপার, এটাও 6 এটাও 6, কোনো পার্থক্য নেই। কিন্তু এটা সংখ্যা নিয়ে করছো বলে 6 হচ্ছে। যদি এই জিনিসটাই তুমি ভেক্টর রাশি নিয়ে করতে, মানে ধরো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, বি হচ্ছে একটা ভেক্টর রাশি, এবার তার মাঝখানে এরকম করে একটা ডট দেওয়া আছে, তার মানে এটাকে আমরা বলে থাকি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ডট প্রোডাক্ট। মনে থাকবে? এটাকে আমরা কি বলে থাকি? ডট প্রোডাক্ট। এটা মানে কিন্তু গুণ নয়, প্রোডাক্ট মানে কিন্তু গুণই, কিন্তু এটা ডট দিয়ে গুণ আছে। যদি এটা ডট দিয়ে গুণ থাকে তখন এটার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এ বি কস থিটা। স্যার কেন হলো? এর পেছনে একটা স্ক্রিউ রুল কাজ করে, যেটা তোমার জানার দরকার নেই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। আর ধরো আমি এই সেম গুণটাই করছি এরকম করে, এখানে আমি একটা ক্রস চিহ্ন দিয়েছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি দেখো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট এটা মানে কি? এটা মানে হচ্ছে এ বি সাইন থিটা। মানে যদি আমি এখানে এ ডট বি বলতাম, যদি ওপরে যদি সাইন না দিতাম, তাহলে এরা কিন্তু ভেক্টর হিসেবে প্রতিপন্ন নয়। তার মানে এটা মানেও এ বি, আর এ গুণ বি যদি করি তাহলে এটা মানেও কিন্তু এ বি। কিন্তু যখনই এদের মাথায় আমি এখানে এরকম করে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, অ্যারো চিহ্ন মানেই হচ্ছে সেটা ভেক্টরকে বোঝাচ্ছে। ভেক্টর মানে কি? যার দিক থাকবে। এবং যখনই আমি এরকম করে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে এটা বুঝিয়ে দিচ্ছি যে এটা তো একটা মান তো নিয়ে জন্মেই আছে, তার সঙ্গে এখানে একটা দিকও আছে, তার মানে এটা হচ্ছে ভেক্টর গুণ। বোঝা গেল? গুণ দু প্রকারে হয়ে থাকে, একটা হচ্ছে ডট দিয়ে, একটা ক্রস দিয়ে। যখনই দেখবে কোথাও ডট আছে তখন তুমি কি করবে? এখানে কস থিটা লাগিয়ে দেবে। যখনই দেখবে ক্রস আছে তখন এখানে কি করবে? সাইন থিটা লাগিয়ে দেবে। কেন? তার কারণটা হচ্ছে একটাই, ধরো এ হচ্ছে এরকম করে একটা ভেক্টর যাচ্ছে, এখানে আর একটা বি এরকম একটা ভেক্টর যাচ্ছে, তাহলে এদের যদি গুণ বলি তাহলে সেক্ষেত্রে এই গুণ ফলটাও নিশ্চয়ই মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে যাবে বা বাইরে কোনো একটা জায়গা দিয়ে যাবে। তাহলে সেই রেসপেক্টে
এদের মধ্যেও তো একটা কিছু অ্যাঙ্গেল আছে রে ভাই। তুমি যে গুণফলটা করছো, এই যে এবিটা হচ্ছে, এদের তো একটা নির্দিষ্ট কোনো দিক আছে, সেই দিকটা তো বোঝাতে হবে। সেই দিকটাকে বোঝাবার জন্যই তোমাকে এখানে এই থিটাটা আনতে হচ্ছে। থিটা মানে আর কিচ্ছু না, কোণকে বোঝাচ্ছে। কোণ যখন হচ্ছে, যখন ডট প্রোডাক্ট করছে তার কস কম্পোনেন্ট নেব, যখন তুমি ক্রস প্রোডাক্ট করছো তখন সাইন কম্পোনেন্ট নেব। বোঝা গেল? চলো এবার এর থেকে বিস্তারিত আমি যাবো না, কারণ অলরেডি এক একজনের ঘুম পা শুরু হয়ে গেছে, এরপর হয়তো ঘুমিয়েই যাবে। আমি হয়তো এখান থেকে মানে ডিজিটালি শুনতে পাবো নাক ডাকার আওয়াজ। ঠিক আছে, লাগবে না তোমাদের অতটুকু, মানে এইটুকু হলেই সাফিসিয়েন্ট। দেখো এবার এবার আমি জিনিসটা কি বলছি ভালো করে মন দিয়ে শোনো। আমি এবার তোমাদেরকে চারটে ছবি আঁকবো, চারটে আমি ছবি আঁকবো, এবং চারটে ছবির রেসপেক্টে তোমাদের বলবো কোনটা তোমার হচ্ছে স্কেলার, এই কোনটা তোমার হচ্ছে ডিস্টেন্স, কোনটা ডিসপ্লেসমেন্ট, তোমরা আমাকে বলবে। ঠিক আছে, আশা করি তোমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কাকে বলে বুঝতে পেরে গেছো এখান থেকে। ডিস্টেন্স মানে হচ্ছে সে যতটা কসরত করে যাচ্ছে, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সে যতটা কম দূরত্ব কভার করে সেই জায়গাটা পৌঁছাবে। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, গুলিয়ে যাচ্ছে তো? আমি এখনো বলেছি যে তোমার পুরোপুরি সব শেখা হয়ে গেছে। আমি যখন এন্ড করব তখন বলবে যে স্যার স্কেলার ভেক্টর আমি পুরো বুঝে গেছি। আমি এখনো বলিনি, একটু টাইম দাও আমাকে, একটু বলতেও টাইম দিতে হবে, বোঝাতেও টাইম দিতে হবে, জাস্ট একটু টাইম দাও, সব বুঝে যাবে। চলো এবার একটা কথা এখানে বলে রাখি, শোনো ভালো করে মন দিয়ে। আমি এটা এইগুলো কেন বললাম, আমি এগুলো না বলতেও পারতাম। আমি এটা বললাম একটা কারণের জন্য। কি কারণ বলো তো? দেখো, দুটো সংখ্যাকে যখন গুণ করছো বা দুটো স্কেলার রাশিকে যখন গুণ করছো, তুমি কি পাচ্ছ? আলটিমেটলি একটা সংখ্যাই পাচ্ছ না? তুমি ভাবো 2 × 3 করে 6 পাচ্ছ, 6/2 করে 3 পাচ্ছ, মানে সংখ্যাই তো পাচ্ছ। তার মানে স্কেলার রাশি মানে আমি কি বলে থাকি? সংখ্যা বলে থাকি তো। তাহলে আমি বলতে পারি যে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে। কারণ সংখ্যার গুণ করলে কি হয়? সংখ্যাই পাই, আর সংখ্যা মানে স্কেলার। তাহলে সেই রেসপেক্টে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হয়। বোঝা গেল? একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশির সঙ্গে যখন গুণ হয় তখন কি উৎপন্ন হয়? তখন সেটা স্কেলারও হতে পারে, তখন সেটা ভেক্টরও হতে পারে। স্যার কেন? এইগুলোর জন্য। যদি দেখো একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর গুণ হয়েছে, তাহলে সেটা সর্বদাই ভেক্টর হবে। এই তিনটে জিনিস যেন মাথা থেকে কখনো না বেরোয়, এই তিনটে জিনিস যেন কখনো মাথা থেকে না বেরোয়, মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা স্কেলারের সঙ্গে একটা স্কেলার গুণ করলে সবসময় স্কেলারই পাবো। যদি একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি সেটা ভেক্টর পাবো। যদি একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টর গুণ হয় তাহলে স্কেলারও পেতে পারি, ভেক্টরও পেতে পারি। বোঝা গেল? এইবার শোনো, ব্যাপারটা হচ্ছে এটাই। আমি স্কেলারের সঙ্গে স্কেলার গুণ করে স্কেলার কেন বলছি? দেখো, আমি স্কেলার ইনটু 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 স্কেলার করে যাচ্ছি। মানে কি? সংখ্যা ইনটু সংখ্যা ইনটু সংখ্যা ইনটু সংখ্যা ইনটু সংখ্যা ইনটু সংখ্যা করে যাচ্ছি। মানে কি? এই টোটালটাই সংখ্যা না? যতই তুমি গুণ করো, আরে ভাই 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10 করে যাও করে যাও, সংখ্যাই তো পাবে। তার মানে এর টোটাল গুণফল কি হবে? স্কেলার হবে। যদি এর সঙ্গে একটা ভেক্টর ঢুকে যায় ভাই, যদি একটা ভেক্টর ঢুকে যায়, সব স্কেলার রয়েছে, পুরোটা ভেক্টর হয়ে যাবে। তাই আমি বলে থাকি ভেক্টর রাশি হচ্ছে একটা পচা আলু সমতুল্য। তুমি যেমন একটা বস্তার মধ্যে যদি তুমি দেখো যে প্রত্যেকটা ভালো আলু রয়েছে, তার মধ্যে একটা পচা আলু রয়েছে, কি হয়? সেই পচা আলুটা টোটাল আলুটাকে পচিয়ে দেয় না? ভেক্টর হচ্ছে সেই রকম জিনিস। ভেক্টর মানে হচ্ছে পচা আলু। তুমি সব কটা ভালো আলু
ভালো ভালোই হতো, কিন্তু যখনই তুমি একটা ভেক্টর ঢুকিয়ে দিচ্ছ ভাই, ও কিন্তু ভেক্টর করে দেবে, ও কিন্তু মানবেই না ওর সামনে কে আছে। ঠিক আছে, তো এই ভেক্টর রাশি হচ্ছে পচা আলু সমতুল্য। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আমি কতগুলো ছবি আঁকছি। দেখো আমি 4টে ছবি আঁকবো, তোমরা আমাকে বলবে। সবার প্রথম ছবি, একটা লোক, ভালো করে এবার দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি। একটা লোক এ থেকে বি পয়েন্টে যাচ্ছে 100 কিলোমিটার। এটা গেল প্রথম ছবি। ঠিক আছে, এবার কোনো দিকে মন দেবে না, এবার শুধুমাত্র বোর্ডের দিকে তাকিয়ে থাকো 10 মিনিট। ইম্পর্টেন্ট জায়গা বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটার উপরে সবকিছু দাঁড়িয়ে রয়েছে। আমি এতক্ষণ ধরে বেস তৈরি করলাম, এবার মেন জায়গাটা বলছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। 2 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস, 2 নাম্বার বলছি, লোকটা এ থেকে বিতে তো গিয়েছিল, বলেছিলাম লোকটা এ থেকে বিতে হচ্ছে 100 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, এইবার লোকটা এ থেকে বিতে যাওয়ার পর বি থেকে আবার ব্যাক করা শুরু করলো, এবং শুরু করে এই সি নাম্বার পয়েন্ট এসে থামলো। এবং তোমাকে বলে দিচ্ছি এই বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। ঠিক আছে, চলো 3 নাম্বার কেস। লোকটা এ থেকে বি তে জার্নি শুরু করেছে 100 কিলোমিটার, এবং লোকটা বি থেকে এর দিকেও জার্নি শুরু করেছে, এবং এ তে এসে ফাইনালি থামলো 100 কিলোমিটার দূরত্ব কভার করে। হলো 4 নাম্বার কেস, লোকটা এ থেকে বি তে গেছে 100 কিলোমিটার, লোকটা বি থেকে এর দিকে এসছে 100 কিলোমিটার, তারপরে লোকটা আবার এ থেকে এইদিকে এখানে এসে থেমেছে, এটা হচ্ছে সি, এবং এই যে দূরত্ব এটা হচ্ছে তোমার 50 কিলোমিটার। ওকে, যখন আমি জিজ্ঞেস করবো তখন বলবে, এখন বলবে না। আমি সবার প্রথম বলবো ডিস্টেন্স। চলো তোমাদের জন্য আমি বাংলায় লিখে দিই। সবার প্রথম আমাকে বলবে দূরত্ব, তারপরে বলবে সরণ। চলো ফার্স্ট থেকে শুরু করছি। আমাকে বলবে 1 নাম্বার কেস শুধুমাত্র, আর কোনো দিকে নয়, শুধু 1 নাম্বার কেস বলবে। লোকটা এ থেকে বি তে গেছে 100 কিলোমিটার, আমাকে বলো দূরত্ব কত হবে, সরণ কত হবে, ঝট করে বলো। দূরত্ব কত, সরণ কত? অসাধারণ বলে দিয়েছে তোমরা। ভাই লোকটা এ থেকে বি তে গেছে, যতটা কসরত করে যাবে ততটাই হচ্ছে দূরত্ব। 100 কিলোমিটার গেছে, তার মানে এটাই দূরত্ব। সরণ মানে কি, ও যতটা স্মলের ডিস্টেন্স যাবে, একটা স্ট্রেট লাইনের থেকে স্মলেস্ট ডিস্টেন্স কখনো হতে পারে না, তো এটাও কি 100 কিলোমিটার। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, সমস্যা নেই। 2 নম্বর কেসে আসছি, এটা সেকেন্ড কেস। লোকটা এ থেকে বি তে গেছে, তারপর বি থেকে সি তে এসে থেমেছে, এ থেকে বি তে গিয়ে বি থেকে সি তে এসে থেমেছে। তুমি আমাকে বলবে দূরত্ব কি হবে আর সরণ কি হবে। দূরত্ব কি, সরণ কি, দূরত্ব কি, সরণ কি, দেখি বলো। লোকটা এ থেকে বি তে গেছে, তারপর বি থেকে সি তে এসে থেমেছে, তারপরে আর কিন্তু যায়নি, সিটা লাস্ট। ভেরি গুড, ভেরি গুড। দেখো এ থেকে বি তে গেছে, এ থেকে বি মানে কত, 100। ভাই বি থেকে সি তে এসছে মানে কত, 50, মানে 150 কিলোমিটার। এটাও কসরত করে গেছে ভাই। ও কিভাবে গেছে আমার দেখার দরকার নেই, দূরত্ব মানে ও যতটা কসরত করে গেছে, তাহলে অবশ্যই আমরা কি বলবো, এটা 150 কিলোমিটার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, না আমি পিডিএফ দিয়ে দেবো, চাপ নেই। এবার দেখো এখানে সরণ কি বলতে পারি। সরণ হচ্ছে, আমি বলতে পারি দেখো এই পুরোটা 100, আমি তোমাকে বলেছি সরণ মানে হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। এইটা হচ্ছে ও জার্নি শুরু করেছিল, মানে এটা ওর ইনিশিয়াল পজিশন।
এখানেও জার্নি শেষ করেছে, মানে এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে এটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত? এইটা। যদি পুরোটা 100 হয়, এটা যদি 50 হয়, তাহলে এটা 50 হবে। আমি এভাবে ভাবতে পারি, তো তোমরা 50 বলছো, ঠিক বলছো। আমি কি এইভাবে ভাবতে পারি না? দেখো, লোকটা এ থেকে বি তে গেছে, লোকটা বি থেকে সি তে তার ঠিক অপোজিট ডিরেকশনে হেঁটেছে, এটাও তো বলতে পারি। তার মানে আমি বলতে পারি লোকটা +100 গেছে এবং লোকটা -50 ফিরেছে, বলতে পারি তো। তাহলে টোটাল কত হলো গো? 50 কিলোমিটার। এটা কি হলো? এটা হলো লোকটা সরণ, এই 2 নাম্বার কেসের ক্ষেত্রে। একদম ঠিক, তোমরা যেটা বলেছো সেটাই হলো। চলো, ভেরি গুড। চলে আসছি 3 নাম্বার কেসে। 3 নাম্বার কেস কি? লোকটা এ থেকে বি তে গেছে, বি থেকে আবার এতে ফিরে এসছে। তোমরা আমাকে বলবে যে দূরত্ব কি হবে, সরণ কি হবে, ঝটপট করে। লোকটা এ থেকে বি তে গেছে, লোকটা বি থেকে আবার এতে ফিরে এসছে, দূরত্ব কি হবে, সরণ কি হবে? ভেরি গুড, এই তো চাই, বাহ, অসাধারণ, এই না হলো ছাত্র। দেখো, আমি কি বলছি, দূরত্ব মানে হচ্ছে ও যেদিকে খুশি দেখ, আমি সংখ্যা দেখবো, যোগ করে দেব। দূরত্ব মানে কি? এ 100 গেছে, 100 ফিরেছে, এ বি মানে 100, বি এ মানে 100, 100 + 100 কত হয়? 200 কিলোমিটার। চলো, যা সংখ্যা পাচ্ছি ধরে যোগ করে দিচ্ছি, আমার আর কোনো চাপ নেই। সরণ কি বলছো? 0 বলছো, ভেরি গুড। কেন? কারণ লোকটা এ থেকে বি তে গেছে, লোকটা বি থেকে এতে আবার ব্যাক করে ফিরে এসছে, মানে +100 গেছে, -100 ফিরেছে, মানে কত হলো? 0 কিলোমিটার, বলতে পারি। একদম ভেরি গুড ভাই, ফাটিয়ে দিচ্ছ তোমরা। চলো, লাস্ট কেস, 4 নাম্বার কেস। আমাকে বলবে 4 নাম্বার কেসে দূরত্ব আর সরণ কি হবে? দূরত্ব মানে লোকটা এ থেকে বি তে গেছে, তারপর বি থেকে এতে ফিরেছে, তারপর এ থেকে আবার সি তে গেছে। তুমি আমাকে বলবে এখানে দূরত্ব কত হবে আর সরণ কত হবে। ভাই, দূরত্ব দেখতে পাচ্ছি তোমরা 250 বলে দিচ্ছ, একদম ঠিক বলেছো। এ থেকে বি মানে 100, বি থেকে এ মানে 100, এ থেকে সি মানে 50, মানে কত হলো? 250 কিলোমিটার। তোমরা একদম ঠিক বলেছো। এইবার আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছো এই সরণটা 50, অনেকে লিখছো -50। কোনটা হবে এবার বলো তোমরা, মানে ভালো করে ভেবে, 50 নাকি -50? ফার্স্টে ভেবে নি। এ থেকে বি তে লোকটা গেছে, লোকটা বি থেকে এতে ফিরেছে, লোকটা এ থেকে সি তে আবার ব্যাক করে এদিকে গেছে, মানে +100 গেছে, -100 ফিরেছে, আবার -50 তার উল্টো দিকে গেছে, কেটে গেল, তাহলে কত হলো? -50 ম্যাথমেটিক্যালি। স্যার এটা কি হয় নাকি? আমি বললাম বর্ধমান থেকে কলকাতার দূরত্ব -100 কিলোমিটার, হয় নাকি এরকম? হয় না। তাও স্যার আপনি কেন লিখলেন -50? তার কারণ এখানে মাইনাস বোঝাচ্ছি আমি বর্ধমান থেকে কলকাতা ফার্স্টে যাইনি, আমি বর্ধমান থেকে আসানসোল গিয়ে তারপর কলকাতা এসেছি, ডাইরেকশনটা বোঝাচ্ছে এই মাইনাসটা, বুঝতে পারলে? এখানে যে নেগেটিভটা হলো, এই নেগেটিভটা আর কিছু না, ভ্যালু নয়, এই নেগেটিভটা তোমাকে ডিরেকশন বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। পুরোপুরি ক্লিয়ার? চলো, প্রত্যেকে সরণ আর দূরত্ব বার করতে পারলে এই চারটের। এইবার তোমরা শিখে গেছো ভাই সরণ দূরত্ব কাকে বলে, আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার এই সরণ দূরত্ব সম্পর্কিত বিষয় আমি তোমাকে কতগুলো কথা বলবো, তোমরা ঝটপট করে বলো আমি ঠিক বলছি কিনা। চলো, সবার প্রথম এদিকে লিখছি দূরত্ব, আমি এদিকে লিখছি সরণ। আমাকে বলো ভাই, যখন আমি দূরত্ব বলেছি তখন আমি সেখানে মান পেয়েছি, মান আছে, পেয়েছি। আমি দিক দেখেছি দূরত্বের ক্ষেত্রে, আমি দূরত্বের ক্ষেত্রে কি দিক দেখেছি যে লোকটা কোন দিকে গেছে, এদিকে গেছে নাকি এদিকে গেছে নাকি ভাগাড়ে গেছে নাকি ওপরে গেছে, বা দেখার দরকার নেই। যা সংখ্যা পেয়েছি যা যোগ করে দিয়েছি, তার মানে আমি দিক দেখিনি। তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব হবে স্কেলার রাশি। মনে থাকবে? মনে থাকবে? প্রত্যেকে সহমত আমার সঙ্গে? চলো, সরণ ভাই, মান পেয়েছি, মান পেয়েছি তো ভাই, দিক পেয়েছি, দিকও পেয়েছি, কারণ দেখো এখানে প্লাসও আছে এখানে মাইনাসও আছে, প্লাস মাইনাস কেন লিখেছি? দিকের জন্য তো। তাহলে
আমি কি বলতে পারি না এটা হচ্ছে একটা ভেক্টর রাশি? পারি বলতে? সহমত? আমার সঙ্গে সহমত প্রত্যেকে? অসাধারণ। চলো 2 নম্বর কেস। যদি আমি বলি দূরত্বের এসআই পদ্ধতিতে একক, ভাই দূরত্ব মানে কি? একটা দৈর্ঘ্য, সেটা বড় দৈর্ঘ্য হোক ছোট দৈর্ঘ্য হোক, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য। তাহলে দূরত্বের এসআই পদ্ধতিতে একক যদি মিটার বলি, ভুল লিখবো? কারণ দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দূরত্বের একক কি হবে? মিটার। সহমত প্রত্যেকে আমার সঙ্গে? চলো সিজিএস পদ্ধতি যদি লিখি সেন্টিমিটার, যদি এফপিএস পদ্ধতি লিখি ফুট, সমস্যা নেই। তাহলে এই সেম গল্প আমি কি সরণের ক্ষেত্রেও লিখতে পারি না? আমাকে বলো, লিখতে পারি তো? ভাই সরণের ক্ষেত্রে আমি লিখতে পারি এসআই পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর এফপিএস পদ্ধতিতে ফুট। তার কারণ দূরত্ব আর সরণ তো একই জিনিস প্রায়, কারণ এটাও তো একটা দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য। আরে ছোট হোক আর বড় হোক, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য। সহজ হিসাব। চলো ভেরি গুড। 3 নাম্বার, মাত্রা বলতে পারি। দৈর্ঘ্যের মাত্রা কি? এল, তাহলে এটার মাত্রাও এল। আমি এটার মাত্রা বলতে পারি, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এটার মাত্রাও কি? এল। বলতে পারি? পুরোপুরি ক্লিয়ার? চলো ভেরি গুড। চলো এবার আমি 4 নাম্বার কেস বলছি, ভালো করে মন দিয়ে দেখো। যদি আমি 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর দেখি, খুব ভালো করে অবজার্ভ করো। 150 কি 50-এর থেকে বড়? বড়। 200 কি 0-এর থেকে বড়? বড়। 250 কি -50-এর থেকে বড়? বড়। বড় তো? তাহলে আমি কি বলতে পারি না গো যে দূরত্ব সবসময় বড় হবে সরণের থেকে? বলতে পারি দূরত্ব সবসময় বড় হবে সরণের থেকে। কোথা থেকে বললাম? এই 2, 3, 4 থেকে। আবার দেখো এক যদি বলি 100 মানে সমানও হতে পারে। তার মানে আমি যদি বলি যে দূরত্ব গ্রেটার ইকুয়ালস টু সরণ, আমি ভুল লিখবো? ভুল লিখবো না? তাহলে দূরত্ব আমি কি বলতে পারি? ডিসটেন্স। সরণ কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এই জিনিসটা আমি লিখলাম। প্রত্যেকের কাছে ক্লিয়ার এই জিনিসটা? কারো কোনো সমস্যা নেই? কারো কোনো সমস্যা নেই এই জায়গাটায়? চলো লাস্ট কমেন্ট, 4 নাম্বার জিনিস। দেখো দূরত্ব কখনো নেগেটিভ হয়েছে? আমাকে বলো, দূরত্ব কোথাও নেগেটিভ হয়েছে? 100 নেগেটিভ নয়, 150 নেগেটিভ নয়, 200 নেগেটিভ না, 250 নেগেটিভ না। নেগেটিভ কেন হবে? নেগেটিভ তো হতেই পারবে না, তার কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হয়ই না রে ভাই। তাহলে দূরত্ব আমি কি বলবো? দূরত্ব সবসময় পজিটিভ, দূরত্ব অলওয়েজ পজিটিভ। বলতে পারি? বলতে পারি এটা? যদি এটা বলতে পারি তাহলে বলো এখানে আমি যদি বলি সরণ, সরণ কি পজিটিভ নেগেটিভ 0 বলতে পারি? দেখো ভাই এখানে পজিটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এখানে কি আছে? 0 আছে। বলতে পারি তো? তাহলে আমি পরিষ্কার বলতে পারছি যে ভাই এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে, এটা 0ও হতে পারে। তাহলে সরণ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, 0ও হতে পারে। কেন? তার কারণ এর দিক আছে, এর দিক আছে, সেই জন্য এটা হতে পারে। ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট থেকে তোমাদের আশেপাশে যত পরীক্ষা আছে এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। পরিপূর্ণ ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার? তুমি গোটা ভারতবর্ষের বুকে যে কোনো পরীক্ষায় পরীক্ষা দাও না কেন, এইগুলোকেই ওরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, এবং তোমাদের কিন্তু এরপরে আর কারোর কোনো সমস্যা হবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। যদি এবার তোমাকে ঘুরিয়ে প্রশ্ন দেয় ভাই, তুমি বলতে পারবে না, তোমাকে বললো সরণ বাই দূরত্ব, এটার মাত্রা বা একক
কি তুমি বলতে পারবে না? অপশন এ, চলো এই মাত্রাটাই বলছি, এককটা বললে আবার অনেকগুলো লিখতে হবে। চলো মাত্রা কি? অপশন এ এল, অপশন বি এল টি টু দি পাওয়ার -1, অপশন সি এল টি টু দি পাওয়ার -2, অপশন ডি তোমার হচ্ছে নান। কোনটা হবে? এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? ভালো করে দেখো, জিনিসটা বোঝো। সব বুঝতে পেরেছো, কিন্তু এরপরেও এখানে কিন্তু একটা তোমাদেরকে আমি টুইস্ট দিয়েছি, এবং এই জন্য এখানে অপশন এতে এটা এল দেয়। সরণ মানে কি? সরণ মানে কি? সরণ মানে এল বললাম তো, মাত্রা। এইবার সবাই ঠিক বলছে। দূরত্ব মানে মাত্রা কি এল বললাম না? কেটে যাবে না? তাহলে কি এর মান কি হবে? 1 হবে। তাহলে কি কোনো মাত্রা রইলো? মাত্রাই তো নেই, তাহলে কি হবে এখানে অ্যান্সার? নান। ম্যাক্সিমাম ছেলে এখানে এল দিয়ে চলে আসবে। কেন? তার কারণ তারা জানি না। বুঝতে পারলে? এখানে নান হবে। ঠিক আছে? তো সরণ, দূরত্ব, এই দুটো সম্পর্কিত বিষয় আমি আজকে তোমাদেরকে বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে স্কেলার ভেক্টর বললাম। কারোর কোনো সমস্যা এইটুকুর মধ্যে নেই তো? এবার তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে আর কোনো দিকে না তাকিয়ে এই প্রপার জিনিসটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা দেখে একবার তুমি পুরো জিনিসটাকে খাতার মধ্যে নোট করবে। কালকে যখন পড়াতে আসবো তার আগে অবশ্যই এটাকে দেখে আসবে। এরপর যে ভেলোসিটি বলো, স্পিড বলো, অ্যাক্সিলারেশন বলো, রিটার্ডেশন বলো, এই জায়গায় যখন যাব তখন তোমার পুরো জিনিসপত্র ক্লিয়ার হতে থাকবে। হ্যাঁ, এর বাইরে কোনো কিছু আসবে না, এইগুলোই তোমাকে করতে হবে। ঠিক আছে? সাইন কসের জিনিসপত্র তোমাদেরকে এখানে দেবে না। সাইন কসের জিনিস তোমাকে যখন দেবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, সেটা ওয়ার্ক পাওয়ার যখন পড়বো তখন সেগুলো আসবে, এখানে আসবে না। ঠিক আছে? এখন যেটুকু তোমাকে বললাম সেটুকু বোঝো। সাইন কসের গল্প যখন আমি ওয়ার্ক পেয়েছি বলবো তখন বলবো, ধীরে ধীরে বোঝো, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, অত দ্রুত যাওয়ার দরকার নেই। চলো, আশা করি কারোর কোনো সমস্যা নেই তো? ভিডিও দেখে নিও। এবার তোমাদের লাস্ট একটাই কথা, আজকে আমরা এই পুরো জিনিসটা করে ফেললাম। কাইনেমেটিক্স 1D শুরু হলো সবে। কাইনেমেটিক্স 1D পার্ট 2 তোমাদের কালকে হবে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলে রাখলাম, আগের দিনের যে ক্লাসটা করেছো, যেটার অনেকে হয়তো রেকর্ড দেখতে পাওনি, কারণ সেই রেকর্ডটা তুমি দেখতে পাবে। একবার দেখিয়ে রাখি তোমাদেরকে। আড্ডা 247 এর মধ্যে যখন তুমি যাবে, এটা তো তোমাদের ব্যাচটা। এবার এই ব্যাচের মধ্যে যখন তুমি লাইভ সেকশনে যাবে, দেখো এখানে তুমি সায়েন্সের মধ্যে এলে, ফিজিক্সের মধ্যে চলে এলে, এখানে ইউনিটের মধ্যে দেখো তোমাদের 3টে ক্লাস ঢুকে গেছে। স্যার কেন? তার কারণ আমি তোমাদেরকে আগের দিন যে ক্লাসটা করিয়েছি সেখানে ওই ডাইমেনশন লিখে আমি সেটার নামটা চেঞ্জ করে দিয়েছি। তো কালকের ক্লাসটা এখানে অ্যাড হয়ে গেছে, এই ইউনিটের মধ্যে অ্যাড হয়ে গেছে। আগে ইউনিটের মধ্যে 2টো ক্লাস ছিল, এখন দেখো 3টে ক্লাস হয়ে গেছে। বুঝতে পারলে? এবার কাইনেমেটিক্স 1D এর মধ্যে তোমার 2টো ক্লাস ছিল, তার মধ্যে দেখো এখানে কাইনেমেটিক্স ক্লাস 2টাই কেবলমাত্র থাকবে। মানে এটা আমি নামটা চেঞ্জ করে দেবো, এখানে তুমি একটা ক্লাসে দেখতে হবে। এরপরে আবার তোমার হচ্ছে কাইনেমেটিক্স 2D থেকে একটা ভিডিও আমি এখানে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে? যাতে পরবর্তীকালে যারা রেকর্ড দেখবে তাদেরও কারো কোনো সমস্যা না হয়। আমি এটা চেঞ্জ করে দেবো এক্ষুনি। তুমি দেখো এখন ইউনিটের মধ্যে কোনো সমস্যাই হবে না। ইউনিট 1 তুমি বুঝে গেছো, ইউনিট 2 তুমি করে নিয়েছো, এরপর তোমাদেরকে আমি এখানে প্রপারলি ডাইমেনশন পড়িয়েছি। এবার তুমি যখন এখানে কাইনেমেটিক্স 1 এ ঢুকবে তখন তুমি এখানে কাইনেমেটিক্স 1 এ তুমি আজকে ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট বলে আমি নাম লিখে দেবো এখানে। পুরো ক্লিয়ার?
কালকে যে রেকর্ডগুলো কথা বললাম ওইটাই তো বলছি, এই তো ইউনিটের মধ্যে রয়েছে এখানে। ওকে চলো আজকে আমরা এতদূর পর্যন্ত রাখছি, আবার নেক্সট দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। আবারও বলছি, যখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো তখন যেন অতি অবশ্যই এগুলোকে পড়ে এসো। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে আসি, 1 মিনিট, ইম্পর্টেন্ট জিনিস, শোনো শোনো শোনো। আমার একটা সেমিনার আছে আগামী তোমার হচ্ছে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন তো আমার মানে ক্লাস থাকে না এমনিতেও, কিন্তু সেই সেমিনারটার জন্য আমাকে মঙ্গলবার দিন ভোরবেলা বেরিয়ে যেতে হবে, ওই ভোর 3টের সময়। তো তার জন্য আমি সোমবার দিনে কোনো ক্লাস আমি তোমাদেরকে নিতে পারবো না। তো সোমবারের যে ক্লাসটা, মানে আমার নেক্সট যে ক্লাসটা তোমাদের সোমবার হওয়ার কথা ছিল, সেই ক্লাসটা আমি রবিবার দিন নেব, সানডে নেব। ঠিক আছে? তো মানডের ক্লাসটা আমি তোমাদের সানডে নেব, এবং সানডে কোন সময় নেব তোমরা একটু দেখে নিও। আমি এখনো পর্যন্ত টাইমটা শিডিউল করে উঠতে পারিনি, শিডিউল করে দেওয়ার পর আমি তোমরা এখানে দেখে নিও একটু, আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে? চলো ঠিক আছে, বেশ চলো আজকে আমরা এত পর্যন্ত রাখছি, পরের দিন দেখা হবে। আর প্রত্যেককে বলছি যদি সেশন ভালো লাগে, ক্লাস বুঝতে পারো, প্রত্যেকে হবে অন্য সময় 5 স্টার রেটিংটা দিয়ে দিও। ঠিক আছে? চলো পরের দিনে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং পরের দিনই আমি তোমাদের সঙ্গে ওই যখন রবিবার আমার কোনো প্রেশার থাকবে না, ওই বাইরে থেকে যেমন যে স্যার এসে টোকা দিয়ে যাচ্ছে বারবার করে যে এরপরে আমার নেক্সট ক্লাস রয়েছে, আমাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমারও পরের ক্লাস রয়েছে, সেখানে তো তোমার হচ্ছে মানে ইয়ে করতে হবে, মানে ক্লাস নিতে হবে, তারাও বসে আছে। তো তখন আমার কোনো প্রেশার থাকবে না, রবিবার অ্যাজ কোনো প্রেশার থাকে না। ঠিক আছে? তো রবিবারে আমি একটু আলোচনা করে ওই মানে যে সমস্ত জিনিসপত্রগুলো করে নেওয়ার দরকার, ওই পেড ব্যাচে তোমার হচ্ছে গ্রুপ ট্রুপগুলো, সেগুলো করে দিতে পারবো। ওকে চলো টাটা।